হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল শুভদীপ রাজবংশী। আজকের ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের খুবই বেসিক কিন্তু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ইংরেজি একদম বেসিক থেকে জানার জন্য পার্টস অফ স্পিচ সম্পর্কে নলেজ থাকা খুবই জরুরি। আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তুমি যে কোনো পার্টস অফ স্পিচ চিনতে পারবে, কারণ এই ভিডিওতে কনসেপ্টের পাশাপাশি প্রচুর এক্সাম্পল সহ ডিটেলস আলোচনা করব। তাই সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। পার্টস অফ স্পিচ কথাটা ভালো করে বুঝতে হবে। পার্টস মানে হলো অংশ, আর স্পিচ হলো এক অর্থপূর্ণ বক্তব্য বা বলা যেতে পারে একটি মিনিংফুল সেন্টেন্স। তাই পার্টস অফ স্পিচ মানে হলো একটি বক্তব্য বা বাক্যের বিভিন্ন অংশ। তো এবার এক এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরো ভালো করে বোঝা যায়। রোহান প্লেস ফুটবল এভরিডে। রোহান প্লেস ফুটবল এভরিডে এই পুরোটা হলো একটি স্পিচ, আর রোহান প্লেস ফুটবল এবং এভরিডে এই স্পিচের এক একটি পার্টস। তাহলে বলা যেতে পারে পার্টস অফ স্পিচ হলো একটি কমপ্লিট সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ড। তো এবার প্রশ্ন হলো ইংরেজিতে কটা পার্ট অফ স্পিচ আছে? ইংরেজিতে মেনলি 8টি পার্টস অফ স্পিচ আছে, এবং এই 8টি পার্টস অফ স্পিচ হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো এবার চলো প্রত্যেকটি পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। তো প্রথম পার্টস অফ স্পিচটা হলো নাউন। নাউনের বাংলা হলো বিশেষ্য। নাউন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অনুভূতি, প্রাকৃতিক জিনিস ইত্যাদির নাম বোঝায়। মনে রাখবে যেটারই নাম আছে বা যেটাকেই নাম দেওয়া যায় সেটাই হলো নাউন। ফর এক্সাম্পল, রোহন একটি নাউন, কারণ রোহন হলো একজন ব্যক্তির নাম। টাইগার একটি নাউন, কারণ টাইগার হলো একটি প্রাণীর নাম। চেয়ার নাউন, কারণ চেয়ার হলো একটি বস্তুর নাম। কলকাতা নাউন, কারণ কলকাতা হলো একটি স্থানের নাম। অনেস্টি অর্থাৎ সততা হলো একটি নাউন, কারণ অনেস্টি হলো একটি গুণের নাম। জয় অর্থাৎ আনন্দ, তো জয় একটি নাউন, কারণ জয় হলো অনুভূতির নাম। স্কাই অর্থাৎ আকাশ, স্কাই নাউন, কারণ স্কাই হলো একটি প্রাকৃতিক জিনিসের নাম। তো এবার চলো কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখি এবং সেই সেন্টেন্সগুলো থেকে নাউনকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো প্রথম এক্সাম্পল হলো হি গেভ হিজ সিস্টার আ গিফট। সে তার বোনকে একটি উপহার দিল। তো এই সেন্টেন্সের নাউন হলো সিস্টার এবং গিফট। সিস্টার নাউন, কারণ সিস্টার হলো একজন পার্সন বা ব্যক্তির নাম, তাই সিস্টার একটি নাউন। গিফট একটি নাউন, কারণ গিফট হলো একটি বস্তুর নাম। নেক্সট এক্সাম্পলটা দেখি, সি লাভস চকলেট। এই সেন্টেন্সে নাউন হলো চকলেট। চকলেট নাউন, কারণ চকলেট হলো একটি খাবারের নাম। নেক্সট এক্সাম্পল দেখো, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এই সেন্টেন্সে নাউন হলো কলকাতা, ক্যাপিটাল এবং ওয়েস্ট বেঙ্গল। কলকাতা নাউন কেন? কারণ কলকাতা হলো একটি স্থানের নাম। ক্যাপিটাল নাউন, কারণ ক্যাপিটাল একটি স্থানের নাম। এবং ওয়েস্ট বেঙ্গল একটি নাউন, কারণ এটি একটি স্টেট বা রাজ্যের নাম। নেক্সট এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড সুমন ইজ অ্যান আর্টিস্ট। অর্থাৎ আমার বন্ধু সুমন একজন শিল্পী। এই সেন্টেন্সের নাউন হলো ফ্রেন্ড, সুমন এবং আর্টিস্ট, কারণ ফ্রেন্ড হলো একজন পার্সন বা ব্যক্তির নাম, যে হলো সুমন, তাই সুমন একটি নাউন। এবং আর্টিস্ট বলতে সেই ব্যক্তিকেই বোঝায় যিনি আর্টের সাথে জড়িয়ে থাকেন, অর্থাৎ যিনি পেন্টিং বা ডান্সিং এইসবের সাথে জড়িয়ে থাকেন। তো আর্টিস্ট একজন পার্সন এবং তাই আর্টিস্ট একটি নাউন। আরেকটি এক্সাম্পল দেখো, লাফটার ইজ গুড ফর হেলথ। অর্থাৎ হাসি স্বাস্থ্যের পক্ষে ভালো। এই সেন্টেন্সের নাউন হলো লাফটার এবং হেলথ। লাফটার অর্থাৎ হাসি একটি নাউন, কারণ এটা একটা ফিলিং অর্থাৎ অনুভূতির নাম, তাই এটা একটি নাম। আবার হেলথ অর্থাৎ স্বাস্থ্য একটি কোয়ালিটি বা আইডিয়ার নাম, তাই হেলথও একটি নাউন। আই উইশ তোমরা নাউন বুঝতে পারলে। তো এবার নেক্সট পার্টস অফ স্পিচ হলো প্রোনাউন, যাকে বাংলায় বলে সর্বনাম। যে শব্দ নামের পরিবর্তে বসে তাকেই প্রোনাউন বলে। তো এক দুটো এক্সাম্পলের সাহায্যে প্রোনাউনের কনসেপ্টটা বুঝে নাও। ফর এক্সাম্পল, রোহন ইজ এ বয়, হি গোজ টু স্কুল এভরিডে। অর্থাৎ রোহন একটি ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। এক্ষেত্রে প্রোনাউন হলো হি, কারণ এখানে সে বলতে কে? অর্থাৎ এখানে সে বলতে রোহানের পরিবর্তে হি বসেছে, এখানে প্রোনাউন হলো হি।
নেক্সট এক্সাম্পল দেখো, রিয়া ইজ এ গার্ল, সি লিভস ইন কলকাতা। অর্থাৎ রিয়া একটি মেয়ে, সে কলকাতায় থাকে। এখানে প্রোনাউন হলো সি, কারণ শ্রী অর্থাৎ সে। সে বলতে এখানে কে? সে বলতে এখানে রিয়াকে বোঝাচ্ছে, তাই সি রিয়ার পরিবর্তে বসেছে, তাই সি একটি প্রোনাউন। তো ইংলিশে কিছু কমন প্রোনাউনের এক্সাম্পল হলো আই অর্থাৎ আমি, ইউ অর্থাৎ তুমি বা তোমরা, হি বলতে ছেলেদের ক্ষেত্রে সে, এবং সি বলতে মেয়েদের ক্ষেত্রে সে, উই অর্থাৎ আমরা, দে অর্থাৎ তারা, ইট বলতে এটি বা ইহা, মি আমাকে, হিম তাকে। তাকে হিম ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আস আমাদেরকে, মাইন অর্থাৎ আমার, ইয়োর্স তোমার বা তোমাদের, হিজ তার, আওয়ার্স আমাদের, হার্স তার, দেয়ার অর্থাৎ তাদের, ইটস অর্থাৎ এটার। এগুলো ছাড়াও আরও অনেক প্রোনাউন আছে। নেক্সট যখন প্রোনাউনের ওপর ডিটেলস ভিডিও বানাবো তখন আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তো এখন চলো কিছু সেন্টেন্স এক্সাম্পল থেকে প্রোনাউন চিনে নেওয়া যাক। ফার্স্ট এক্সাম্পলটা হলো, হি লাইকস পিৎজা বাট নট পাস্তা। অর্থাৎ সে পিৎজা পছন্দ করে কিন্তু পাস্তা পছন্দ করে না। এই সেন্টেন্সের প্রোনাউন হলো হি। নেক্সট এক্সাম্পল দেখো, দে আর হ্যাপি অর্থাৎ তারা সুখী। এই সেন্টেন্সের প্রোনাউন হলো দে। নেক্সট, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। এই সেন্টেন্সের প্রোনাউন হলো ইউ অর্থাৎ তুমি। নেক্সট এক্সাম্পলটা দেখো, উই লাভ হিম অর্থাৎ আমরা তাকে ভালোবাসি। এই সেন্টেন্সের প্রোনাউনগুলো হলো উই এবং হিম। তো আশা করি প্রোনাউন তুমি এবার বুঝতে পারলে। তো নেক্সট পার্টস অফ স্পিচটা হলো ভার্ব, যাকে বাংলায় বলে ক্রিয়া। ভার্ব হলো এমন শব্দ যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। যেমন রিড অর্থাৎ পড়া, ডু মানে করা, ওয়াক অর্থাৎ হাঁটা, গো অর্থাৎ যাওয়া, রান অর্থাৎ দৌড়ানো, লার্ন অর্থাৎ শেখা, ইট অর্থাৎ খাওয়া, আর হওয়া বোঝাতে বি ভার্ব ব্যবহার করা হয়। বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। যেমন দেখো, অ্যাম আ বয় অর্থাৎ আমি একটি ছেলে, বা বলতে পারো আমি হই একটি ছেলে। আসলে হয় কথাটা বাংলায় উজ্জ্ব থাকে, দ্য ম্যান ইজ ওল্ড, লোকটি বৃদ্ধ। আসলে লোকটি হয় বৃদ্ধ, কিন্তু হয় কথাটা বাংলায় উজ্জ্ব থাকে। তো এবার ভার্ব সম্পর্কে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। যেমন টাইম অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা প্রেজেন্ট। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, এটা পাস্ট। এবং আই শ্যাল প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলবো, এটি হলো ফিউচার। তো আমরা এখানে ভার্বের তিনটি রূপ দেখতে পাচ্ছি, প্লে, প্লেড এবং শ্যাল প্লে। তাই মনে রাখতে হবে টাইম অনুসারে ভার্বের রূপ পরিবর্তিত হয়, আর সময় অনুসারে ভার্বের এই পরিবর্তনকে ইংলিশে বলা হয় টেন্স। আর ভার্ব সম্পর্কে দ্বিতীয় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো পারসন, অর্থাৎ বাংলাতে যেটাকে পুরুষ বলে। তো ইংরেজিতে তিনটি পারসন আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এই পারসন অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, আই ইট রাইস, হি ইটস রাইস, রোহন ইটস রাইস। এখানে দেখো হি এর পরে এবং রোহনের পরে ইটের পরে এস যোগ হয়েছে, অর্থাৎ ইটস হয়েছে। অ্যাকচুয়ালি এখানে পারসন অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। তো ভার্ব সম্পর্কে তোমাকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, সেটা হলো নাম্বার, অর্থাৎ বাংলায় যেটাকে বচন বলে। ইংরেজিতে দুটো নাম্বার আছে, সিঙ্গুলার এবং প্লুরাল। তো এই নাম্বার অনুসারে ভার্বের রূপে পরিবর্তন হয়। যেমন দেখো, হি ইজ আ স্টুডেন্ট অর্থাৎ সে একজন ছাত্র, দে আর স্টুডেন্টস অর্থাৎ তারা ছাত্র। এখানে দেখো, হি সিঙ্গুলার বলে হি এর পরে ইজ এবং দে প্লুরাল বলে দে এর পরে আর বসেছে। অ্যাকচুয়ালি ইজ এবং আর দুটোই হলো বি ভার্ব, কিন্তু দেখো নাম্বার আলাদা হয়ে ভার্বের রূপে পরিবর্তন হয়েছে। তো চলো এবার কিছু সেন্টেন্স এক্সাম্পল থেকে ভার্ব আইডেন্টিফাই করি। সি ব্রোক দ্য গ্লাস অর্থাৎ সে গ্লাসটা ভাঙলো। এই সেন্টেন্সে ভার্ব হলো ব্রোক অর্থাৎ ভাঙলো, কারণ ভাঙলো বা ভাঙা এটা একটি কাজ। নেক্সট এক্সাম্পল দেখো,
হি রোট আ লেটার টু হিজ ফ্রেন্ডস, অর্থাৎ সে তার বন্ধুকে একটি চিঠি লিখলো। এই সেন্টেন্সে ভার্ব হলো রোট, অর্থাৎ লিখলো, কারণ লেখা একটি কাজ। নেক্সট দেখো, আই নো দ্যাট, আমি সেটা জানি। তো এই সেন্টেন্সে ভার্ব হলো নো, অর্থাৎ জানি বা জানা একটি কাজ। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য ম্যান ইজ লাফিং, অর্থাৎ লোকটি হাসছে। এই সেন্টেন্সে ইজ এবং লাফিং দুটোই ভার্ব। এক্ষেত্রে লাফিং হলো মেন ভার্ব এবং ইজ হলো হেল্পিং ভার্ব। লাফিং অর্থাৎ হাসা একটি কাজ, আর এই মেন ভার্বের অ্যাকশনটাকে পারফর্ম করতে হেল্প করছে ইজ, তাই ইজ এখানে হেল্পিং ভার্ব। আসলে ভার্ব অনেক রকম হয়, মেন ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, ফ্রেজাল ভার্ব, মোডাল ভার্ব, অনেক রকমের ভার্ব হয়। নেক্সট এক্সাম্পল দেখো, উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। তো এই সেন্টেন্সে ভার্ব হলো লাভ, অর্থাৎ ভালোবাসি বা ভালোবাসে একটি কাজ। তো মোটামুটিভাবে এটা জেনে রাখো, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা অ্যাকশান বোঝাবে সেটাই হলো ভার্ব। আশা করি ভার্ব বুঝতে পারলে। এবার আমরা দেখে নেব নেক্সট পার্টস অফ স্পিচ, এবং পরবর্তী পার্টস অফ স্পিচ হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বাংলায় বলা হয় বিশেষণ। যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এবার কিছু এক্সাম্পলের সাহায্যে অ্যাডজেক্টিভের কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, মিস্টার রয় ইজ গুড পারসন, অর্থাৎ মিস্টার রয় একজন ভালো মানুষ। এখানে অ্যাডজেক্টিভ হলো গুড, অর্থাৎ ভালো। মিস্টার রায় কেমন মানুষ? ভালো মানুষ। এখানে গুড ওয়ার্ডটা মিস্টার রায়ের গুণ প্রকাশ করছে, তাই এখানে গুড একটি অবজেক্টিভ। নেক্সট দেখো, রোহন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, অর্থাৎ রোহন একজন বুদ্ধিমান ছেলে। এখানে দেখো ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান একটা অবজেক্টিভ, কারণ এখানে ইন্টেলিজেন্ট ওয়ার্ড দ্বারা গুণ বোঝানো হয়েছে, তাই ইন্টেলিজেন্ট একটি অবজেক্টিভ। নেক্সট দেখো, হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে দেখো অনেস্ট ওয়ার্ডটা দ্বারা কোয়ালিটি বা গুণ বোঝানো হচ্ছে। সে কেমন? না, সে সৎ, তাই এখানে অনেস্ট ওয়ার্ডটা একটি অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, হি ইজ রুড, অর্থাৎ সে কর্কশ বা বলতে পারো সে অভদ্র। তো এখানে দেখো রুড ওয়ার্ডটা তার দোষ বোঝাচ্ছে। সে কেমন? না, সে রুড, তাই এখানে রুড ওয়ার্ডটা একটি অ্যাডজেক্টিভ। তো এবার কিছু কমন ইংলিশ চিনে রাখো যেগুলো দ্বারা দোষ বোঝানো হয়, যেমন অফুল অর্থাৎ ভয়ানক, ডার্টি অর্থাৎ নোংরা, ফেক অর্থাৎ নকল, গ্রিডি অর্থাৎ লোভী, হরিবল অর্থাৎ ভয়ঙ্কর, ইগনোরেন্ট অর্থাৎ অজ্ঞ বা মূর্খ, লেজি অর্থাৎ অলস। তো এবার নেক্সট এক্সাম্পলটা দেখো, হি ক্যান ইট 5 eggs অ্যাট আ টাইম, অর্থাৎ সে একেবারে 5টি ডিম খেতে পারে। এখানে দেখো 5 ওয়ার্ডটা এগস অর্থাৎ ডিমের সংখ্যা বোঝাচ্ছে। এখানে 5 ওয়ার্ড একটি অবজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখে নাও, দেয়ার ওয়্যার অনলি 3 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে মাত্র 3 জন ছাত্র রয়েছে। এই সেন্টেন্সে দেখো 3, এই ওয়ার্ডটা স্টুডেন্টস অর্থাৎ নাউনের সংখ্যা বোঝাচ্ছে, তাই এখানেও 3 হলো একটি অবজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, হি সিকিউরড দ্য 3rd পজিশন ইন দ্য কুইজ কম্পিটিশন, অর্থাৎ সে কুইজ প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছে। তো এই সেন্টেন্সে দেখো 3rd, এই ওয়ার্ডটা একটি সংখ্যা বোঝাচ্ছে। এখানে 3rd একটি অ্যাডজেক্টিভ। তো কিছু কমন অ্যাডজেক্টিভ জেনে রাখো যেগুলো দ্বারা সংখ্যা প্রকাশ করা হয়, যেমন সিঙ্গেল, একটি জিনিসের ক্ষেত্রে সিঙ্গেল কথাটা ব্যবহার করা হয়। ডাবল, দুটোর ক্ষেত্রে ডাবল জিনিসটা ব্যবহার করা হয়। ট্রিপল, 3টের ক্ষেত্রে ট্রিপল কথাটা ব্যবহার করা হয়। সাম অর্থাৎ কিছু, এটাও কিন্তু একটা সংখ্যা। মেনি অর্থাৎ অনেক এবং ফিউ অর্থাৎ কিছু। ইচ অর্থাৎ প্রত্যেক, আবার এভরি মানেও প্রত্যেক। নেক্সট এক্সাম্পল দেখো, ডোন্ট অ্যাড মাচ সুগার, অর্থাৎ বেশি চিনি দিও না। এই সেন্টেন্সে দেখো মাছ, এই ওয়ার্ডটা সুগার অর্থাৎ চিনির পরিমাণ বোঝাচ্ছে, তাই মাছ ওয়ার্ডটাও কিন্তু একটি অবজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ এই গ্লাসে সামান্য জল আছে। এই সেন্টেন্সে দেখো লিটল ওয়ার্ডটা ওয়াটার অর্থাৎ জলের পরিমাণ বোঝাচ্ছে, এখানে লিটল একটি অবজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো,
সি হ্যাজ এনাফ মানি টু বাই আ নিউ কার, অর্থাৎ তার কাছে গাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা আছে। তো এই সেন্টেন্সে দেখো এনাফ অর্থাৎ যথেষ্ট, এই ওয়ার্ডটা কিন্তু মানি অর্থাৎ টাকার পরিমাণ বোঝাচ্ছে। তো এখানে এনাফ এই ওয়ার্ডটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তো এমন আরও কিছু কমন অ্যাডজেক্টিভ জেনে রাখো যেগুলোর দ্বারা পরিমাণ বোঝানো হয়। যেমন হোল অর্থাৎ পুরোটা, আমরা যেটাকে গোটা বলি। সাফিসিয়েন্ট অর্থাৎ যথেষ্ট। অল অর্থাৎ সব। মোর অর্থাৎ বেশি। তো এগুলো সবই পরিমাণ বোঝাচ্ছে। তো এগুলো সবই অ্যাডজেক্টিভ। আমাদের নেক্সট পার্টস অফ স্পিচ হলো অ্যাডভার্ব, যেটাকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। অ্যাডভার্ব মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা বলতে পারো নাউন প্রোনাউন ছাড়া অন্যান্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে অতিরিক্ত তথ্য দেয়। অ্যাডভার্বকে কিন্তু অ্যাডজেক্টিভের সাথে গুলিয়ে ফেললে চলবে না। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষগুণ বিচার করে, আর অ্যাডভার্ব মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভের দোষগুণ বিচার করে। অ্যাডভার্ব নামটা দেখলেই বুঝতে পারবে। এক্ষেত্রে মনে রাখবে অ্যাড মানে হলো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব মানে হলো অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ভার্বের দোষগুণ বিচার করে অ্যাডভার্ব। তো এবার এক্সাম্পলের সাহায্যে অ্যাডভার্বের কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট। দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, এখানে অনেস্ট হলো অ্যাডজেক্টিভ। কতটা সৎ সেটা বোঝাতে ভেরি শব্দটা বোঝানো হয়েছে, যেটি হলো একটি অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পল, হি র্যান কুইকলি টু ক্যাচ দ্য বাস, অর্থাৎ সে বাস ধরতে খুব দ্রুত দৌড়ালো। এখানে দেখালো কুইকলি এই ওয়ার্ডটা রান অর্থাৎ ভার্বের দোষগুণ বিচার করছে। সে কেমন দৌড়ালো? কুইকলি দৌড়ালো, অর্থাৎ র্যান অর্থাৎ দৌড়ানোর দোষগুণ বিচার করছে কুইকলি এই ওয়ার্ডটা, এবং এটিকে আমরা বলবো অ্যাডভার্ব। সাধারণত আমরা দেখি যে কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই যোগ থাকলে সেটি অ্যাডভার্ব হয়, যেমন কেয়ারফুলি, বিউটিফুলি, নর্মালি। আসলে এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়েছে। যেমন ধরো বিউটিফুলি, এখানে বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ এবং এর সাথে এলওয়াই যোগ করে সেটিকে অ্যাডভার্ব করে দেওয়া হয়েছে। একই রকমভাবে কেয়ারফুল প্লাস এলওয়াই কেয়ারফুলি, স্মার্ট প্লাস এলওয়াই স্মার্টলি। তবে মাথায় রাখতে হবে সব ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে তাকে আমরা অ্যাডভার্ব বলবো না, কারণ অ্যাডভার্ব অনেক রকমের হয়। সময় সংক্রান্ত অ্যাডভার্ব হয়, স্থান সংক্রান্ত অ্যাডভার্ব হয়, এবং এছাড়াও আরও অনেক ধরনের অ্যাডভার্ব হয়। আমাদের কিছু পরিচিত অ্যাডভার্ব, নাও মানে এখন, সুন মানে শীঘ্রই, স্টিল মানে তবুও, দেন অর্থাৎ তখন, টুডে অর্থাৎ আজ, টুমরো অর্থাৎ কাল, ইয়েট অর্থাৎ এখনও বা এই পর্যন্ত, সিন্স অর্থাৎ থেকে, কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স ব্যবহার করা হয়। নেক্সট, আগো অর্থাৎ আগে, অলরেডি ইতিমধ্যে, ওয়ান্স একদা বা একবার, সামডে কোনো একদিন, হেয়ার এখানে, দেয়ার সেখানে, এনিওয়্যার যে কোনো স্থানে, সামহোয়্যার কোনো এক জায়গায়, এভরিওয়্যার আর সব জায়গায়, নোহোয়্যার কোথাও না, কোয়াইট পুরোপুরি, অলমোস্ট প্রায় বা কাছাকাছি, এভার চিরকাল, নেভার কখনোই না, অলওয়েজ সর্বদা, অফেন প্রায়ই, সেলডাম কদাচিৎ, এভরিডে প্রত্যেক দিন, সামটাইমস কখনো কখনো। অ্যাডভার্ব বুঝতে পারলে আমরা নেক্সট পার্টস অফ স্পিচে যাব, যেটি হলো প্রিপোজিশন, যাকে বাংলায় বলা হয় পদোন্নয়ী অব্যয়। যে সমস্ত শব্দ নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। তো এবার এক্সাম্পলের সাহায্যে প্রিপোজিশনের কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, পুট দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ বইটা টেবিলের উপরে রাখো। এই বাক্যটার দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা নাউন অর্থাৎ তার টেবিলের আগে কোনো প্রিপোজিশন না বসাই, তাহলে এই টেবিল শব্দটা বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু অন বসানোর কারণেই এটা বাক্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এখানে অন এই ওয়ার্ডটা দ্য টেবিলের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তাই এখানে অন একটি প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল দেখো, দে ওয়্যার ওয়েটিং ফর দ্য বাস, তারা বাসের জন্য অপেক্ষা করছে।
তো এখানে যদি ফর ওয়ার্ডটা না থাকে তাহলে বাস এই ওয়ার্ডের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের কোনো সম্পর্ক থাকবে না, তাই এখানে ফর ওয়ার্ডটি একটি প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য ক্যাট স্লিপিং আন্ডার দ্য চেয়ার, অর্থাৎ বিড়ালটা চেয়ারের তলায় ঘুমোচ্ছে। এখানে আন্ডার ওয়ার্ডটা যদি না থাকে তাহলে দ্য চেয়ার এই ওয়ার্ডের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের কোনো সম্পর্ক থাকবে না, তাই এখানে আন্ডার একটি প্রিপোজিশন। ইংরেজির কিছু বেসিক প্রিপোজিশন হলো ইন অর্থাৎ ভেতরে, তবে ইন আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন বছরের আগে ইন ব্যবহার করা হয়, দেশের নামের আগে ইন ব্যবহার করা হয়। নেক্সট অ্যাট অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, এক সময়ের আগে ব্যবহার করা হয়, গ্রাম বা ছোট জায়গার নামের আগে ব্যবহার করা হয়। নেক্সট বাই মানে দ্বারা, অফ মানে এর, ফর মানে জন্য, অন অর্থাৎ কোনো কিছুর ওপর বোঝাতে ব্যবহার করা হয়। তবে আরও অনেক ক্ষেত্রে অন ব্যবহার করা হয়, যেমন দিন বা ডেটের আগে অন ব্যবহার করা হয়। নেক্সট ওভার মানে ওপরে, আবার অ্যাবাভ মানে ওপরে, কিন্তু এই ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে এই তিনটের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আন্ডার মানে তলায়, টু মানে প্রতি, ফ্রম মানে থেকে, অ্যাবাউট মানে সম্বন্ধে, উইথ মানে সাথে, ইনটু মানে কোনো কিছুর বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। নেক্সট উইদিন মানে মধ্যন্তরে, এক সীমানার মধ্যে। উইদাউট মানে ছাড়া, বিটুইন মানে মধ্যে, তবে দুটো জিনিসের মাঝে বোঝাতেই বিটুইন ব্যবহার করা হয়। নেক্সট অ্যামাং মানেও মধ্যে, তবে দুটোর বেশি ক্ষেত্রে এমন কন্ডিশনে অ্যামাং ব্যবহার করা হয়। নেক্সট বিহাইন্ড মানে পেছনে, বিসাইড মানে পাশে, লং মানে বরাবর বা পাশাপাশি। এক ক্রস মানে আড়াআড়ি, ইন ফ্রন্ট মানে সামনাসামনি, বিহাফ অফ মানে পক্ষে, এগেনস্ট মানে বিরুদ্ধে। তো আশা করি প্রিপোজিশন কি সেটা বুঝতে পারলে এবং এবার থেকে প্রিপোজিশন তোমরা চিনতে পারবে। নেক্সট পার্টস অফ স্পিচ হলো কনজাংশন, যাকে বাংলায় বলা হয় সংযোজক অব্যয়। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য বা ক্লজকে যুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। কনজাংশন মনে রাখার জন্য কানেকশন কথাটা মনে রাখবে। কানেকশন মনে হলো সংযোগ ঘটানো। তো কনজাংশন ওয়ার্ডের সাথে ওয়ার্ডের, সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্স এবং ক্লজ বা বাক্যাংশের সঙ্গে বাক্যাংশের সংযোগ ঘটায়। তো এবার এক্সাম্পলের সাহায্যে কনজাংশনের কনসেপ্টটা বুঝে নাও। যেমন দেখো, রোহান অ্যান্ড সুমন আর টু ফ্রেন্ডস, অর্থাৎ রোহন এবং সুমন দুই বন্ধু। এখানে দেখো অ্যান্ড অর্থাৎ এবং, এটা রোহান ও সুমন এই দুটো ওয়ার্ডসের মধ্যে কানেকশন তৈরি করেছে, তাই এখানে অ্যান্ড একটি কনজাংশন। নেক্সট দেখো, আই ট্রাস্ট হিম বিকজ হি ইজ অনেস্ট, অর্থাৎ আমি তাকে বিশ্বাস করি কারণ সে সৎ। এখানে দেখো বিকজ অর্থাৎ কারণ, এটা আই ট্রাস্ট হিম আমি তাকে বিশ্বাস করি, এবং হি ইজ অনেস্ট অর্থাৎ সে সৎ, এই দুটো সেন্টেন্সের কানেকশন ঘটাচ্ছে। তাই এখানে বিকজ এই শব্দটিকে আমরা কনজাংশন হিসাবে ইউজ করব। ইংরেজির কিছু বেসিক কনজাংশন হলো বাট মানে কিন্তু, অর মানে অথবা, সো মানে সুতরাং, দো মানে যদিও, ইফ মানে যদি, অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ, টিল মানে যতক্ষণ পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না, আইদার অর হয় এইটা না হয় ওইটা, নেদার নর এটাও না ওটাও নয়, নট অনলি বাট অলসো শুধু এটাও না ওটাও। এবার কনজাংশনটা যদি বুঝতে পারো তাহলে নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট অফ স্পিচ হলো ইন্টারজ্যাকশন, যেটাকে বাংলায় বলা হয় আবেগসূচক অব্যয়। যেসব শব্দ সাডেন ফিলিংস অর্থাৎ আকস্মিক আবেগ এবং স্ট্রং ফিলিংস অর্থাৎ দৃঢ় অনুভূতি বা মনের ভাব প্রকাশ করে তাদের ইন্টারজ্যাকশন বলে। ইন্টারজ্যাকশন চেনা খুবই সহজ, কারণ ইন্টারজ্যাকশনের পর এই চিহ্নটা বসে। এটা অনেকটা উল্টানো আইয়ের মতো দেখতে, এটাকে বলে এক্সক্লেমেটরি সাইন বা বিস্ময়সূচক চিহ্ন। তো ইংরেজি কিছু বেসিক ইন্টারজ্যাকশন হলো হুররে, যেটা আনন্দ প্রকাশ করতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি আনন্দ আমরা ম্যাচটা জিতে গেছি। অ্যাল্যাক এটা দুঃখ বা হতাশা প্রকাশ করে। ফর এক্সাম্পল, অ্যাল্যাক হিজ ফাদার ইজ নো মোর, তার বাবা আর নেই। অ্যালাস এটি আক্ষেপ প্রকাশ করতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল,
Alas, the storm destroyed their crops and left them with nothing to eat. ঝড়টা তাদের সমস্ত ফসল নষ্ট করে দিল এবং তাদের খাওয়ার জন্য আর কিছুই থাকলো না। নেক্সট, ব্রাভো, এটা উৎসাহ প্রকাশ করতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ব্রাভো, উই প্লেড ওয়েল, সাব্বাস, তুমি খুব ভালো খেলেছো। নেক্সট, ওয়াও, এটা সারপ্রাইজ প্রকাশ করতে ব্যবহার করা হয়। হুশ, এটা কাউকে সতর্ক করতে ব্যবহার করা হয়। হেই, এটা কারোর অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণ করতে ব্যবহার করা হয়। এছাড়া আরও কয়েকটি ইন্টারজ্যাকশন হলো হা হা, আউচ, ও নো এবং উপস। আশা করি ইন্টারজ্যাকশন সহ তুমি সম্পূর্ণ পার্টস অফ স্পিচটাই খুব ভালো করে বুঝতে পারলে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।